পরিসংখ্যা বিভাজন তালিকার সাহায্যে কিভাবে যৌগিক গড় নির্ণয় করতে হয় সেই নিয়েই আমাদের আলোচনা চলছে। এর আগের দুটো ভিডিওতে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে এবং কল্পিত গড় পদ্ধতিতে কিভাবে যৌগিক গড় নির্ণয় করতে হয় তা শিখেছি। তখন আমরা দেখেছি যদি তথ্যের সাংখ্যমান বড় হয় সেক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতির তুলনায় কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করা অনেক বেশি সুবিধাজনক। দেখো, আমরা যখন কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করছিলাম তখন আমরা বিচ্যুতির যে কলমটা পেয়েছিলাম সেখানে যে সাংখ্য মানগুলো পেয়েছিলাম তার একটা সাধারণ উৎপাদক ছিল। আমরা যদি সেই সাধারণ উৎপাদকটা দিয়ে ওই সাংখ্য মানগুলোকে ভাগ করে নিতাম তাহলে আরও সংখ্যাগুলো ছোট হতো, ফলে আমাদের ক্যালকুলেশন আরও অনেক সহজ হতো। এই পদ্ধতির নামই ক্রমবিচ্যুতি পদ্ধতি। অর্থাৎ ডি এর মানকে একটা সাধারণ উৎপাদক দিয়ে ভাগ করে নেওয়া। এই ক্রমবিচ্যুতি পদ্ধতি আমরা কখন অ্যাপ্লাই করতে পারব? যখন শ্রেণী দৈর্ঘ্যের মানগুলো সমান হবে অথবা ডি এর একটা সাধারণ উৎপাদক থাকবে, তখনই আমরা এই ক্রমবিচ্যুতি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারব। এখন আমরা আগের দুটো ক্লাসে যে অঙ্কটা নিয়ে আলোচনা করছিলাম সেই অঙ্কটাকেই ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করার কাজে লাগাবো। আর দেখব যে প্রত্যক্ষ পদ্ধতিতে এবং কল্পিত গড় পদ্ধতিতে যে উত্তরটা আমরা পেয়েছিলাম যৌগিক গড়ের সেটাই এক্ষেত্রেও পাই কিনা। চলো দেখো, আমি বলেছিলাম যে মনে করো তোমাদের পাড়ার একটা মুদিখানার দোকানের গত মাসের দৈনিক লাভের তথ্য তোমায় দেওয়া হয়েছে। সেই তথ্য থেকে তুমি পরিসংখ্যা বিভাজন তালিকার সাহায্যে ওই দোকানের দৈনিক গড় লাভ বার করে দেখাও। অঙ্কটা এরকম ছিল। আমরা সেই অঙ্কটাকেই প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করেছি এবং কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করেছি। এখন আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করব। আমরা ওই যে দুটো পদ্ধতিতে যখন যৌগিক গড় নির্ণয় করেছি তখন আমরা এই কলমগুলো সেখান থেকে পেয়েছি। তোমরা যারা সেই ভিডিও দুটো দেখোনি এখনও, তারা সেই দুটো ভিডিও দেখে নাও, তাহলে এই সংখ্যাগুলো আমরা কিভাবে পেয়েছি সেটা সম্পর্কে তোমাদের সঠিক ধারণা হয়ে যাবে। ওকে, আর এই ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আরও অতিরিক্ত দুটো কলম করতে হবে, আমি সেটা এখানে টুকে ফেলেছি। ওকে, এবারে তবু আমি সংক্ষেপে এই কলমগুলোতে যে সংখ্যাগুলো বসিয়েছি সেগুলো সম্পর্কে একটু ধারণা তোমাদের দিয়ে রাখি। দেখো, তাহলে আমাদের দৈনিক যে লাভ ওই দোকানদারের সেটা তথ্যগুলো দেওয়া ছিল কাঁচা তথ্য। সেই কাঁচা তথ্যগুলোকে সাজিয়ে আমরা বিন্যস্ত তথ্য পেয়েছি এবং সেই বিন্যস্ত তথ্য সবচেয়ে ছোট যে মানটা 315, সবচেয়ে বড় মান 580। তাই আমরা 315 একটু আগে অর্থাৎ 300 থেকে 580 পরবর্তী একটু পিছিয়ে গিয়ে 600 পর্যন্ত আমরা শ্রেণী নিয়েছি, সংখ্যা নিয়েছি এবং সেটাকে 50 দিয়ে ভাগ করে 6টা শ্রেণীতে ভাগ করেছি। তাহলে 50-এর শ্রেণী দৈর্ঘ্যতে 6টা শ্রেণীতে ভাগ করেছি। দেখো, 300 থেকে 600 পর্যন্ত, 300 থেকে 350, 350 থেকে 400, এইভাবে শ্রেণীতে ভাগ করেছি। পরিসংখ্যা মানে 300 থেকে 350-এর মধ্যে কটা সংখ্যা আছে? দেখো, 315, মানে দুটো 315 আছে, তাই 2। 350 থেকে 400-র মধ্যে দেখো শুধু 360 কটা আছে? 1, 2, 3, 4, 5টা, তাই 5 লিখেছি। এভাবে পরিসংখ্যা করেছি। মধ্যমান শ্রেণীর নিম্নসীমা আর ঊর্ধ্বসীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ, দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ, এইভাবে পেয়েছি। এবং যখন আমরা কল্পিত গড় পদ্ধতি করেছি তখন আমাদের এই ডি এর মানটা এসেছে। তখন আমরা এই মধ্যমানের মধ্যে থেকে একটা কেন্দ্রীয় মান নিয়েছি, অর্থাৎ মাঝখানে থাকা একটা নির্দিষ্ট মানকে এ ধরেছি এবং সেই এটাকে প্রত্যেকটা মধ্যমান থেকে বিয়োগ করেছি, ফলে এটা পেয়েছি। অর্থাৎ এখানে 425 এ
425 থেকে 325 বাদ দিয়েছি, ফলে -100 হয়েছে। 375 থেকে 425 বাদ দিয়েছি, ফলে -50 হয়েছে। এই ফর্মুলা ইউজ করে এটা পেয়েছি। ওকে, এরপর আমরা আসবো ইউ এর মান। দেখো ইউ এর মান কি করে পাবো, আর ইউ মানে D/H, আই মানে তো আমরা জানি আইতম পর্যবেক্ষণ, তাই তো? এটা আগেই আমরা জেনেছি চলের আইতম যে মান। আচ্ছা যাক, তাহলে D/H। এবার ডি এর মান কোথা থেকে আমরা পাবো? ডি এর মান আমরা এখানে পেয়েছি, তাকে H দিয়ে ভাগ করব। এবার H কি? H মানে শ্রেণী দৈর্ঘ্য। এখানে শ্রেণী দৈর্ঘ্য কত দেখো, 300 থেকে 350 মানে 50, প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য সমান আছে, অর্থাৎ 50। তাহলে H মানে 50, তাই তো? 50। ওকে, তাহলে ডি এই মানটাকে 50 দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাবে। তাহলে -100কে 50 দিয়ে ভাগ করলে 50 দুগুণ 100 মানে -2, 50কে 50 দিয়ে ভাগ করলে এখানে -1, 50কে 0কে 50 মানে 0, 50কে 50 দিয়ে ভাগ 1, 100কে 50 দিয়ে ভাগ 2, 150কে 50 দিয়ে ভাগ 3। বোঝা গেল? কারণ H হচ্ছে 50, সেই 50 দিয়ে ডিকে ভাগ মানে একে ভাগ, 50 দিয়ে একে ভাগ, 50 দিয়ে একে ভাগ, এরকম করে ভাগ করলাম। ঠিক আছে, এবারে আমাদেরকে বার করতে হবে FU। FU মানে কি? F ইন্টু ইউ, মানে F আর ইউ এর গুণফল। দেখো আমরা আগের বারে কল্পিত করে কি করেছি, FD, তখন ডিটা 100 ছিল। এখন দেখো ইউ এর সঙ্গে গুণ হবে, ইউটা তাহলে ছোট হয়ে গেছে, তাহলে গুণফলটা আমি বলছিলাম ছোট হয়ে যাবে। ঠিক আছে, তা যাক, তাহলে FU মানে 2 আর এই -2, তাই তো? গুণ করলে কত হয়? -4, 5 - 1 মানে -5, 7 আর 0 গুণ করলে কত হয়? 0, 7 আর 1 গুণ করলে কত হয়? 7, 5 আর 2 গুণ করলে কত হয়? 10, 4 আর 3 গুণ করলে কত হয়? 12। ঠিক আছে, এবার আমাদের এটা মোটের রো, তাহলে আমরা এখানে সাম অফ এফ মানে টোটাল পরিসংখ্যাটা এখানে পেয়েছি। এটা সামের চিট আমরা আগের দিন বলেছি, তাহলে আমরা এখানে সাম অফ FU বার করব। সমান, দেখো আমাদের এখানে 12, 10 - 22, 22 আর 7 29, 29 হচ্ছে 29 থেকে 5 4 9 বাদ দাও, 29 থেকে 9 বাদ দিলে কি হয়? 20। তাহলে সাম অফ FU 20। ওকে, এরপর আমরা বার করব ইউ বার। ইউ বার মানে কি না, সাম অফ FU বাই সাম অফ F, মানে এইটা বাই এইটা, অর্থাৎ 20/30 সমান 2/3। বোঝা গেল? হলো। এবারে আমরা পেয়ে গেলাম ইউ বার, কিন্তু আমাকে পেতে তো হবে এক্স বার, মানে যৌগিক গড়। তাহলে যৌগিক গড় পেতে গেলে অতএব এক্স বার সমান, এক্স বারের সূত্র কি না, এ প্লাস এইচ ইন্টু ইউ বার, এ প্লাস এইচ ইন্টু ইউ বার, এটা হচ্ছে এক্স বারের সূত্র। তাহলে আমরা বসিয়ে দিই এর মান কত? আমরা জানি 425, কারণ আমরা তো এগুলো বাদ দিয়েছিলাম। তাহলে এবার আমাকে যৌগিক গড় নির্ণয় করতে গেলে যখনই উত্তরে আসবো তখন আবার সেগুলোকে ফিরিয়ে আনতে হবে। তাহলে 425 যোগ করলাম, প্লাস 425 যোগ করবো কার সঙ্গে? এইচ মানে শ্রেণী দৈর্ঘ্য। এইচ হচ্ছে আমাদের এখানে শ্রেণী দৈর্ঘ্য 50 ইন্টু ইউ বার মানে 2/3। বোঝা গেল? এরপর বসিয়ে দিই 425 প্লাস 50 দুগুণে 100, 100কে 3 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 33.33 যোগ করে দিই 0.33, 3 5 8, 3 2 5, 4। দেখো এই উত্তরটাই আমরা পেয়েছিলাম কল্পিত করে, আবার প্রত্যক্ষ
পদ্ধতিতেও, ঠিক আছে। আর এটা ক্রমবিচ্যুতিতে একই পেলাম, তাহলে আমরা লিখে দিই, অতএব নির্ণেয় যৌগিক গড় বা নির্ণেয় লাভের যৌগিক গড় করতে পারো 458.33 টাকা প্রায়, যেহেতু এটা আসন্ন মান। ওকে।